ধানমন্ডি থেকে আশুলিয়া 37 কিলোমিটার দূরত্ব, একটি সাইকেল ফুল চার্জ। এটা দিয়ে কি সম্ভব 37 কিলোমিটার পথ পাড়ি দেয়া, নাকি মাত্র আমার কাছে ক্যাশ টাকা নেই। আপনার বিকাশ নাই পার্সোনাল? ওয়াও জোস, এইভাবেই তো মানুষ মরে। চার্জ আছে, এটা দিয়ে আমাকে লিটারালি আরো 10 কিলোমিটার যাইতে হবে। এই সম্পূর্ণ পথ দূরে আমি অনেকগুলোর প্রবলেম ফেস করেছি এবং কিভাবে সেগুলো আমি সলভ করেছি সেগুলো জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাছাড়াও ভিডিও শেষে এই সাইকেল নিয়ে আমি কিছু কথা বলবো যে অ্যাকচুয়ালি এই সাইকেলটা আপনাদেরকে রিকমেন্ড করা উচিত কি না। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফাইনালি আমরা ব্লগটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল সকাল 11টায় আমরা এখান থেকে বের হব বাসার উদ্দেশ্যে, অফকোর্স সাইকেল নিয়ে। সো আমরা ট্রাই করব সকাল 8টার ভিতরে এখান থেকে বের হওয়ার জন্য এবং 10টার ভিতরে গাবতলীটা ক্রস করার জন্য, কারণ আমরা চাচ্ছি না আগামীকাল বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে ঢাকা শহরে খুব জ্যাম থাকে। আমরা ট্রাই করবো ওইটা অ্যাভয়েড করার জন্য। আরেকটা রুট ম্যাপ আছে, ওইটা ট্রাই করবো ফলো করার জন্য। লাইক এখান থেকে আমি যাবো গাবতলী, এখান থেকে গাবতলী 11 কিলোমিটার, দেন ওইখান থেকে গাবতলী থেকে যাবো হচ্ছে হেমায়তপুর 11 কিলোমিটার, হেমায়তপুর থেকে যাবো ব্যাংটাউন 4 কিলোমিটার, আবার সেই ব্যাংটাউন থেকে সাভার যাবো যেটা 5 কিলোমিটার, দেন সাভার থেকে নবীনগর। এইভাবে আর কি একটা রোড ম্যাপ বানানো আছে, ওটা ট্রাই করবো ফলো করার জন্য। আর ব্রেক নিব, ব্রেক নেওয়ার রিজন হচ্ছে গিয়ে যেহেতু এটা আমার ফার্স্ট রাইড, আর এর আগে আমি টানা কখনো 35 কিলোমিটার রাইড করিনি। 35 কিলোমিটার কথাটা বললে ভুল হবে, কারণ আমরা কখনো কখনো মেইন স্ট্রিমের রুটগুলো অ্যাভয়েড করবো, কারণ আমাদের এলাকার রোডে অলরেডি হাঁটু পর্যন্ত পানি। সো ওইগুলো অ্যাভয়েড করে সব মিলিয়ে 37 থেকে 38 কিলোমিটার মতো হবে। সো যেহেতু অনেক লম্বা একটা পথ, আর আমি এর আগে কখনো এত লম্বা রাইড করিনি, সো আমাদেরকে ব্রেক নিতে হবে। আর হচ্ছে গিয়ে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে গাবতলী যাবো হচ্ছে আমি টোটালি পিক আপের উপরে, দেন হচ্ছে প্যাডেল এক্সারসাইজ রান করবো হেমায়তপুর পর্যন্ত, দেন আবার পিক আপ, দেন এইভাবে আর কি কন্টিনিউ করবো, কারণ একটা চার্জের ব্যাপার স্যাপার থাকবে। টানা 35 কিলোমিটার যদি আমি রাইড করি তাহলে হয়তো বা চার্জ ব্যাক আপ নাও দিতে পারে। সো লেটস সি যে কী হবে। আমি এখনো কিছু বলতে পারতেছি না, কারণ রাইডের আগে কিছু বলা উচিত না। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা যখন আমি এডিট করবো তখন আমি ভয়েস ওভার করে দিব, আর এছাড়াও আমার ফোনে এক্সটার্নাল মাইক নেই, আমাকে ভয়েস ওভার করতেই হবে। সো দেখা হচ্ছে আগামীকাল সকালে, টাটা। সকাল 7:20 ঘুম থেকে উঠছি। গতকালকে রাতে আমি সকালের ব্রেকফাস্ট এনে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে ব্যাগটা গোছাবো, ব্যাগটা গোছায় দেন রওনা হবো। এক সেট কাপড় নিতে হবে, কারণ আমাদের রাস্তা যেহেতু খারাপ, সেই কারণে এক সেট কাপড় নিয়ে যাওয়া সেফ। তো বের হইতে আমাদের 8:06 বেজে গেছে। আমরা এখন জিগাতলা থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা হলাম। সকাল সকাল বের হওয়ার চেষ্টা করছি, কারণ ঢাকা শহরে বৃহস্পতিবার সকালে এমনি জ্যাম থাকে, আবার ভিতরের রাস্তাগুলোতে রিক্সা তো আছেই, বিশেষ করে অটো রিক্সাগুলো, ওইগুলোর কারণে চালানোই যায় না, রাইড করাই যায় না। কিছুক্ষণের ভিতরে আমি রাইড করে মেইন রাস্তায় চলে আসছি, 15 নম্বর বাস স্ট্যান্ড। আর যেহেতু সকালে বের হয়েছি তাই ওই দিন জ্যাম কম ছিল। অ্যাকচুয়ালি মেইন রাস্তায় সকাল সকাল জ্যাম কম থাকে। কিছুক্ষণ পর একটা জিনিস খেয়াল করলাম যে কোনো ভিড় বা হালকা একটু জোরে ধাক্কা লাগলেই আমার ক্যামেরাটা উপরের দিকে উঠে যাচ্ছিল। ইট ওয়াজ সো অ্যানোয়িং, আর আমার রেডি সবগুলো ফুটেজ রুইন করে দিতেছিল। আর এইখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি পুরো জার্নিতে পুরো এই জিনিসটাকে সহ্য করে যাইতে হবে। তো যেই কারণে সকাল সকালে বের হয়েছিলাম, বাট তারপরে আমাদেরকে থেমে পড়ে যেতে হয়েছে। আমরা আছি এখন লেকের পাশে। তো এখানে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। আমার পিছনে একজন ড্রাইভার আছে, ওনার সাথে আমার লিটারালি এখানে ঝগড়া লেগে গেছিল। তো মেইন যে কাহিনীটা হয়েছে যে আমরা তো 4 রাস্তার মোড়ে ছিলাম, তো আমি ছিলাম মিডল লেনে। আমি যেহেতু সোজা যাবো এর জন্য আমি মিডল লেনে ছিলাম। তো আমার পিছনে যিনি ড্রাইভার ছিলেন উনি আমাকে বারবার ইশারা দিয়ে বলতেছিলেন যে বামে চাপতে, কারণ বাম পাশ দিয়ে হচ্ছে রিক্সা প্লাস মোটরসাইকেল এগুলো যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে বাম পাশ দিয়ে তারাই যাবে যারা হচ্ছে এরপরে বাম পাশ দিয়ে যাবে, কিন্তু উনি আমার সাথে মানে এক প্রকার তর্ক বিতর্ক লাগতেছে যে আমি কেন বাম পাশে যাচ্ছি না। বুঝতে পারলাম যে লোকটার আসলে মানে রাস্তায় কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয় সেইটার ধারণা কম। যাই হোক, আমি তর্ক বেশি একটা বাড়াই নাই, আমি আমার মতো একদম মিডল লাইনে ছিলাম। আমি বলছি ভাই আপনি চাইলে যান, নাই তো দাঁড়ায় থাকেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কিছুক্ষণ রাইড করার পরে আমরা একদম মেন রাস্তায় চলে আসছি। সকাল সকাল রাইড করতে ভালো লাগতেছিল, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা, যেহেতু এখন মানুষ বেরোয় নাই যে মানুষ অফিসে যাবে বা এরকম কিছু। সো আমি ট্রাই করছি একদম সেফ রাইড করার জন্য, যেহেতু আমাদের সর্বোচ্চ স্পিড হচ্ছে 25, তাই আমি মেন রাস্তায় একদম সাইড দিয়ে ড্রাইভ করছি যাতে কোনো প্যারা না খাইতে হয় আর কি। কারণ যেহেতু হাইওয়ে রোড ভাই, প্রত্যেকটা গাড়ি লিটারালি ট্রাই করবে আপ টু 50-40 থাকতে। সো আমি ট্রাই করছি একদম সাইড দিয়ে চালানোর জন্য। গাইস, ওই যে দূরে ওইগুলা কি ধুলাবালি নাকি কুয়াশা আমি বুঝতেছি না, আপনারা যদি জানেন কমেন্ট করে দেন। আর এই যে আমার সাইকেল, আমি 40 মিনিটে প্রায় 12 কিলোমিটার রাইড করছি। আই থিঙ্ক ইটস নট ব্যাড, কারণ আমি সাইকেল রাইডার ভাই।
এর যে ভালো কিছু এক্সপেক্ট করা আমার কাছ থেকে মনে হয় না ভালো কিছু হবে। যাই হোক, আরও মিনিমাম 30 কিলোমিটার রাইড করতে হবে। সো লেটস সি, দেখা যাক কী হয়। কেবলমাত্র গাবতলী ক্রস করলাম, আরও যাইতে হবে বহু দূর। রেস্ট নিচ্ছি। ভিডিওর প্রথমে বলছিলাম যে একটা রুট ম্যাপ ক্রিয়েট করছি, ওইটা অনুসারে আর কি ফলো করা ট্রাই করতেছি। দেখা যাক কী হয় ভাই। আর ভাই, বাংলাদেশে ট্রাফিক ফলো করলে মানে আপনি হচ্ছে এলিয়েন হয়ে যাবেন, বুঝছেন। আর যারা ট্রাফিক ফলো করবে না ওরা হচ্ছে কুল। ওকে, যাই হোক, আমাদেরকে আরও অনেক পথ যাইতে হবে। আর মনে হয় পানি কিনা লাগবে, কারণ আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে ঘেমে। তো এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, বিপত্তিটা হলো ঠিক তার 5 মিনিট পরে। কি ভাই, ফাইজলামি করেন নাকি? এইভাবে কেউ ব্রেক করে রাস্তার ভিতরে? এখানে যে ব্যাপারটা হয়েছে, আমি আমার ফুল স্পিড নিয়ে ব্রিজ দিয়ে নামতেছিলাম সাইকেলটা নিয়ে, আর হঠাৎ করে এই প্রাইভেট কারটা আমার সামনে আসছে। আসার পর সে আবার লিটারেলি হঠাৎ করে ব্রেকটাও ধরছে। তো আমার সাইকেল যেন তার গাড়িতে হিট না করে, এই জন্য আমি 2টা ব্রেক একসাথে হোল্ড করছি, যার কারণে যে জিনিসটা হচ্ছে যে পিছনে যে ব্রেকটা আছে ওইটা আমার চাকার সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো যার কারণে পিছনের চাকা এখন নড়তেছে না। একটা নয়েজ শুনতেছেন, সেই নয়েজটা হচ্ছে আমার পিছনের চাকা থেকে আসতেছে। সো আমার বাধ্য হয়ে নামতেছে, কারণ পিছনের চাকা না চললে ভাই মোটর তো ঘুরবে না, আর মোটর না ঘুরলে আমি রাইড করে যাইতেও পারবো না। সো এইখানে আমি একটা লিটারেলি অন্যরকমের বিপদে পড়ছিলাম। ইয়েস গাইস, ইউ সি দ্য রাইট ফুটেজ। আমি এখন আছি মসজিদের ভিতরে। তো এইখানে যে ব্যাপারটা হয়েছে আমি একটু এক্সপ্লেইন করে যে কী হয়েছিল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পিছনে যে ব্রেকটা রয়েছে ওইটা প্লাস হচ্ছে সামনে যে ব্রেকটা আছে ওইটা দুটো একসাথে প্রেস করার কারণে পিছনে যে মোটরটা রয়েছে ওই মোটরের সাথে হচ্ছে ব্রেকটা থাকে, পিছনের যে ব্রেকটা ওইটা একদম চাকার সাথে লেগে গিয়েছিল, যার কারণে পিছনে যে চাকাটা আছে এটা মুভ করছিল না। আর এইটা না মুভ করলে কিন্তু মোটর ঘুরবে না, আর মোটর না করলে কিন্তু আমি সামনে মুভ করতে পারবো না। সো তখন এর ভিতরে আবার আমার খুবই খারাপ লাগতেছিল, মাথা ঘুরাচ্ছিল, বমি বমি আসতেছিল। সো খুবই খারাপ অবস্থা। তখন 8:56 বাজে, আমি লিটারেলি 40 মিনিটের ভিতরে গাবতলী আসছি, আর আমিন বাজারে এই ঘটনাটা ঘটছে। সো এরপর আমি কিছু বুঝতেছিলাম না। আমি লিটারেলি আমার যেই রাইড করার যে কাপড়গুলো ছিল ওইগুলো লিটারেলি হাত প্লাস মুখ থেকে সব জায়গায় খুলে ফেলছি। গরমে এমন ঘামতেছিলাম যে মনে হচ্ছিল যে আমি লিটারেলি সারা বছরের ঘাম আজকে ঘামতেছি। সো এরকম একটা কন্ডিশনে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে মসজিদ আসছে কিনা আশেপাশে, কারণ আমার বুঝতেছিলাম যে এখন আমার অ্যাকচুয়ালি রেস্ট নিতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, দেন চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। কারণ আমি চাইলেই ব্যাক করতে পারবো না, কারণ 20 কিলোমিটার পিছনে আমি ধানমন্ডি ফালায় রেখে আসছি। আর আমি যদি বাসায় ব্যাক করতে চাই তাহলে আর সামনে 15 কিলোমিটার রাইড করতে হবে আমাকে। দেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ কোনো কিছু একটা করে আমাকে বাসায় পৌঁছানো পর্যন্ত তৌফিক দান করো। দেন দ্য মিরাকলস হ্যাপেন। কি যে একটা মুসিবত, কি যে একটা বিপদে পড়ছি, আল্লাহ ভালো জানে। সাইকেলটা ধরে টান দিতেই সাইকেলটি চলা শুরু করলো। আমি একেবারেই হতবাক হয়ে গিয়েছিলাম যে এটা আসলে কি হচ্ছে আমার সাথে। তবে আমি বুঝতেছিলাম যে সাইকেলের পিছনের চাকায় এখনো মোটামুটি ভালো সমস্যা রয়েছে। যেখানে আমার টপ স্পিড ছিল 25, সেখানে এখন 12, 18, 20 এরকম হচ্ছিল। কিন্তু নাইমামার থেকে কানামার মতো ভালো, অ্যাটলিস্ট আমি বাসায় যেতে পারবো। আমিন বাজারের এইখানে প্রায় আমি 2 ঘন্টা বসেছিলাম, কারণ আশেপাশে কোনো মেকানিক্যালের দোকান নেই, কোনো সাহায্য নেই। একদিকে শরীর খারাপ, একদিকে সাইকেল চলছেই না, যার কারণে আমার অনেকটা সময় এখানে ব্যয় হয়েছে। গাইস, স্পিড একেবারেই স্লো হয়ে গেছে, বুঝতেছি না যে আসলে কি করা দরকার। আমি লিটারেলি ওয়াক করে দিয়ে হচ্ছে সাইকেল চালাচ্ছি, কারণ হাইওয়েতে আপনার প্রত্যেকটা গাড়ির স্পিড থাকে আপ টু 50। সো ওইখানে ওইটার সাথে ম্যাচ করানো ভেরি ডিফিকাল্ট ফর দ্যাট টাইম, অনেক ডিফিকাল্ট। এই জন্য আর কি অবস্থা, জানি না যে কী করবো, দেখি আল্লাহ ভরসা। এর চেয়ে খারাপ অবস্থা ছিল কিছুক্ষণ আগে, এখন তাও তো মোটামুটি যাওয়া যাচ্ছে। সামনে হেমায়তপুরে দেখি যদি কোনো ইলেকট্রিশিয়ানের দোকান পাই তাহলে ওখান থেকে সার্ভিস করাই নিতে হবে আর কি, এছাড়া আর কোনো ওয়ে নেই। আর এইটা স্থানের নামটা কী যেন ভুলে গেলাম। এইখানে আসার পর দেখলাম যে 4 দাগ থেকে 3 দাগে আসছে, মানে আর 3 দাগ চার্জ আছে। এটা আমি খুব ভালো করে জানি যে আরেক দাগ চার্জ ড্রপ করার পরে এটা মানে পিক আপ দিয়ে চালানোটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, তখন আমার প্যাডেল করতে হবে ভাই, এছাড়া উপায় নাই। আর যেভাবে ঘামতেছি মনে হচ্ছে যে গত 1 বছরের ঘাম এখন শরীর থেকে বেরোয় যাচ্ছে। এখান থেকে আবারও আস্তে আস্তে রাইড শুরু করলাম প্যাডেল অ্যাসিস্ট দিয়ে।
এখন টার্গেট হচ্ছে হেমায়তপুর গিয়ে রেস্ট নিব, দেন ওইখান থেকে আবার রোড ম্যাপ অনুযায়ী আমরা ব্যাংকটাউন থামানোর চেষ্টা করব। আমি হাইওয়ের একেবারে সাইড দিয়ে রাইড করছিলাম, কারণ হাইওয়েতে অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছিল, আর নর্মালি যেহেতু রাস্তা ফাঁকা বিশেষ করে এই সাইডটাতে, তাই আমি চেষ্টা করছিলাম একেবারে সেফ রাইড করার জন্য। দিতে পারবো কারণ আমার কাছে ক্যাশ টাকা নেই। আচ্ছা তাহলে একটু বের করে দেন না আমার ভাই। আপনার বিকাশ নাই পার্সোনাল? সিমি তো মোবাইল তো নিয়ে গেছে। রোড ম্যাপ অনুযায়ী রেস্ট নেওয়ার কথা ছিল হেমায়তপুরে। আমি হেমায়তপুরে দাঁড়াইছিলামও, আর তখন একটা ঘটনা ঘটে যে একজন লোক আমার মানে একদম আমি যেখানে সাইকেলটা দাঁড় করাইছি লোকটা একদম স্পেসিফিকলি ওইখানেই দাঁড়ায় ছিল। তো উনি আইসা বলতেছে ভাই আমি বাসে উঠছিলাম শ্যামলা থেকে, আমার লিটারেলি ফোন প্লাস হচ্ছে আমার মানি ব্যাগ যা ছিল সব কিছুই চিন্তা হয়ে গেছে বা নিয়ে গেছে। তো আমার এখন 360 টাকার মতো গাড়ি ভাড়া লাগবে বাসায় যাইতে। বাসা মানিকগঞ্জ কোথায় জানি বলছে, আমি জানি যে এখান থেকে মানিকগঞ্জের ভাড়া জীবন 360 টাকা না। সো আমার প্রথমে মনে হচ্ছে যে স্ক্যাম একটা, কিন্তু লোকটার চেহারা খুবই মানে ভালো, দেখতেও স্মার্ট। আমার মনে হচ্ছে যদি স্ক্যাম হোক সমস্যা নাই, আমি ওরে আমার ভালো পজিটিভ মাইন্ড দিয়ে সাহায্য করবো। যদি আর ওইটা আল্লাহ কবুল করে তো করলো, আর যদি না করে ইউনো। সো এরপরে আর কি আমি বললাম যে ভাই আমার কাছে হ্যান্ড ক্যাশ কোনো টাকা নাই, আপনারা আমি দিলে বিকাশের মানে ক্যাশ আউট করে দিতে পারবো আর কি। অ্যাকচুয়ালি সত্য কথা আমার পকেটে এখন 100 টাকাও নাই, না 100 টাকা মনে হয় আছে। সো আমি বললাম চলেন একটা বিকাশের দোকানে যাই, ওইখান থেকে আপনাকে আমি ক্যাশ আউট করে দিই। না উনিই প্রিফার করছে এটা আর কি, যে তাহলে একটা দোকান থেকে ক্যাশ আউট করে দেন। হ্যাঁ ঠিক আছে চলেন। এরপর আর কি গেলাম, যাওয়ার পরে আমি ওনাকে 360 টাকা, উনি স্পেসিফিকলি 360 টাকাই চাইছে আমার কাছে। তো আমি 360 টাকা ওনাকে ক্যাশ আউট করে দিলাম। এরপরে উনি একটা কাগজে আমার নাম প্লাস হচ্ছে নাম্বার লিখে নিয়ে গেল, নাম হচ্ছে মেহেদি হাসান। আমি জানি না স্ক্যাম হইতেও পারে, স্ক্যাম নাও হইতে পারে। যদি স্ক্যাম না হয় তাহলে বেটার, আর স্ক্যাম হলে আমার 360 টাকা চলে। বাট আমি আমার পজিটিভ মাইন্ডে ওনাকে সাহায্য করছি, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। এখন কথা হচ্ছে আমি হেমায়তপুরে নাই এক্স্যাক্টলি, হেমায়তপুরের একটু সামনের দিকে আসছি। আর সাইকেলটা নিয়ে মোটামুটি ভালোই ভেজালে আসছি, কারণ আমি রাস্তার ডান পাশে বাম পাশে জায়গায় কোনো জায়গায় পাইতেছি না কোনো মেকানিকের দোকান। আর এদিকে ব্রেকের পিছনের চাকা তো ভাই মানে লিটলি স্লো চলতেছে এরকম আর কি। সো দেখা যাক কি হয় সামনে, আল্লাহ ভরসা। পরবর্তীতে আমি জিনিসটা বুঝতে পেরেছিলাম যে এই জিনিসটা আসলে স্ক্যাম, কারণ আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমার এক ফ্রেন্ড একটা কমেন্ট করলো যে তার সাথেও ঠিক একই জিনিস হয়েছে, তারা নাকি এইভাবেই ইনকাম করে থাকে। মেইন স্ট্রিম দিয়ে যখন আপনি সাইকেল রাইড করবেন তখন আপনি আপনাদেরকে কিছু টিপস দিই যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। দেখেন অবস্থা রেখে ভাই, এরা মানে মানুষ, ওয়াও জোস, এইভাবেই তো মানুষ মরে রাস্তায়। কি একটা অবস্থা ভাই, হাই রে। এনিওয়ে ব্যাক টু দ্য টপিক। সাইকেল রাইড করার সময় ট্রাই করবেন যে নিজের যে ব্যাগটা থাকবে কাঁধে ওইটার ওয়েট যতটা কমানো সম্ভব চেষ্টা করবেন পানি বেশি বেশি রাখার জন্য, কারণ আপনি যখন সাইকেল রাইড করবেন তখন আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হবে। সো ওইটাকে রিকভার করার জন্য আপনার প্রচুর পরিমাণে পানি খাওয়া লাগবে, আর গরমের কালে তো কোনো কথাই নেই। সো গাইস এখন সাইকেলে 2 দাগ চার্জ আছে। যখন আপনি দেখবেন যে আপনার সাইকেলে 2 দাগ চার্জ আছে এরকম ইলেকট্রিক বাইকে, জাস্ট গো ফর প্যাডেল অ্যাসিস্ট। কারণ ভাই এরপরে আপনি পিক আপ দেওয়া যে গতিতে চালাবেন ওইটা লিটারেলি আপনার হাঁটার থেকেও স্লো এরকম অবস্থা। সো যখন দেখবেন যে ব্যাটারি চার্জের একদম নিচের দিকে নামতেছে, জাস্ট গো ফর প্যাডেল অ্যাসিস্ট। আমার এর এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আর কি এটা করতেছি। সো 2 দাগ চার্জ আছে, এটা দিয়ে আমাকে লিটারেলি আরও 10 কিলোমিটার যাইতে হবে। এখন আমি আছি প্রান্তিক গেটে, এখান থেকে বাসায় যাইতে মানে বাস দিয়ে যেতে লাগবে 32 মিনিটের মতো টাইম। দেখি কি হয়। দেখাবে 3 দাগ, কিন্তু যখন আপনি রাইড স্টার্ট করবেন তখন অটোমেটিকলি এটা 2 দাগে চলে আসবে। ঠিক এই পর্যায় থেকে শুরু হয় একটা দুঃস্বপ্নের মতো রাইডস। গাইস আমি কি কোনো সাইকেল রাইড করতেছি নাকি গরু চালাচ্ছি আমি ঠিক বুঝতেছি না ভাই। মানে 7 গিয়ার দিয়ে আমার লাভটা কি যদি আমার এতটা পরিমাণে এনার্জি লাগে প্যাডেল করতে। নবীনগর এসে সাইকেলের সম্পূর্ণ চার্জ শেষ। সম্পূর্ণ বললে আসলে ভুল হবে, 1 দাগ চার্জ অলওয়েজ আপনার স্টোরেজে থাকবে, কারণ ওই 1 দাগ চার্জ দিয়ে আপনি হেডলাইট প্লাস হচ্ছে হর্ন বাজাতে পারবেন। এই 1 দাগ দিয়ে মানে আপনি সাইকেল রাইড করতে পারবেন না, আপনাকে অবশ্যই প্যাডেল ব্যবহার করতে হবে, এবং সেটা ইলেকট্রিক প্যাডেল না, পায়ের প্যাডেল। এই পর্যায়ে এসে আমার শরীরে আর কোনো প্রকার এনার্জি ছিল না, একদিকে মোবাইলের চার্জও শেষ, আমি একদম লিটারেলি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি সাইকেল রাইড করে বাসে যাব, সেহেতু নিজের কাছে হার মানতে আমি রাজি হইনি, ট্রাই করেছি নিজের বেস্ট দিয়ে। কিন্তু সবকিছুর একটা শেষ রয়েছে, আর শেষটা হয়তোবা সামনেই আমার জন্য অপেক্ষা করছে।
পল্লী বিদ্যুৎ এসে আমার শরীরে আর বিন্দু মাত্র এনার্জি ছিল না। একদিকে আমার মোবাইলের চার্জ সম্পূর্ণ শেষ, অন্যদিকে আমার সাইকেলের সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গিয়েছে, আরেকদিকে আমার কাছে যা পানি রয়েছে বা ইলেকট্রোফাইড ড্রিঙ্ক রয়েছিল সব শেষ হয়ে গিয়েছে। 30 মিনিটের উপরে এখানে আমি বসেছিলাম। বসার পর যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমার আসলে কি করা দরকার, তখন বারবার মনে হচ্ছিল একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি আমি একটা রিক্সা নিয়ে এখান থেকে বাসায় চলে যেতে পারি। কারণ এইখান থেকে মেইন স্ট্রিম দিয়ে আমার বাসায় যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 15 মিনিট। কিন্তু সিদ্ধান্ত আমি সেটা নেইনি, বরঞ্চ আমি সিদ্ধান্ত নিয়েছি যতটাই কষ্ট হোক আমি চেষ্টা করব রাইড করে বাসায় যেতে। এবং যেই চিন্তাধারা সেই কাজ, আমি আবারও রাইড করার চেষ্টা করি। কিন্তু এবার আমার পা আমার সাথে আর সায় দেয়নি। ঠেলে প্যাডেল করার সাথে সাথে আমার পায়ের রগে টান দিয়ে ধরে আমি সাথে সাথে সাইকেলটা আবারও পল্লী বিদ্যুতের একটা জায়গায় পার্ক করি এবং মাটিতে বসে পড়ি। তখন আমি আরো 15 মিনিট আমার পায়ের জুতো খুলে বসেছিলাম। দেন আমি আবারও রাইড করতে শুরু করি। এই পর্যায়ে আমি খুব স্লোলি রাইড করছিলাম, কারণ আমি চাচ্ছিলাম স্লোলি রাইড করে হলেও যেন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। স্লোলি রাইড করতে করতে আমি বিখ্যাত বাইপেল মোড়ে গিয়ে থামি। সেখানে টেস্টি রেডি গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিই। এই বিশ্রাম নেওয়াটা আমার বডির জন্য খুবই জরুরি ছিল, কারণ বাইপেল থেকে সামনের পথটা খুবই ভাঙাচোরা, যেটা রাইড করতে আমার আরো দ্বিগুণ কষ্ট হবে। তারপরেও যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেটা আমি কমপ্লিট করতে যাচ্ছিলাম। আমি আবারও রাইড স্টার্ট করি। আমার কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও আমি আমার বেস্ট দিয়ে রাইড করে যাচ্ছিলাম। রাস্তার একদিকে বেহাল দশা, আরেকদিকে আমার দেহের বেহাল দশা। তারপরেও আমি রাইড করে যাচ্ছিলাম মেইন স্ট্রিম দিয়েই। মেইন স্ট্রিমের ভাঙা চোরা পানি, কাদা সব নিজের গায়ে লাগছিল, কিন্তু তারপরেও কোনো দ্বিধাগ্রস্ত হইনি। আমি যতটুকু রাইড করা পসিবল করেছি। দেন আমি মেইন স্ট্রিম থেকে অ্যাভয়েড করে পরিকল্পনা অনুযায়ী ভিতরের রাস্তায় ঢুকে পড়ি। কিন্তু ভাগ্যের একই পরিহাস, মেইন রাস্তার মতো বাইরের রাস্তাগুলো একই দশা। আমি যখন গলিতে গলিতে রাইড করছিলাম তখন আমার মনে হচ্ছে আমি ভিডিওতে ক্লিক করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিওতে ক্লিক করিনি, আমি জাস্ট একটা ফটোতে ক্লিক করেছিলাম, যার কারণে অলিগলিতে রাইড করার ফুটেজগুলো আমার কাছে নেই। ইয়েস, অবশেষে আমি বাসায় পৌঁছাই। ওই যে বাসাটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি। 35 কিলোমিটার রাইড করে আমার যে অবস্থা হয়েছিল তার চেয়ে বেশি করুণ অবস্থা হয়েছে এই 3 কিলোমিটার রাইড করে। রাস্তার যে বেহাল অবস্থা, তাতে মনে হচ্ছিল যে আমি কোথাও থেকে হয়তো বা কাদামাটি মাখিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আমার পিছনে থাকা ব্যাগটি আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। যা কাদা ভরেছে সব ব্যাগেই ভরেছে। পিছনের মার্কার এবং সামনের মার্কারগুলো তেমন কাজের নয়, যার কারণে পানি বা কাদা দিয়ে রাইড করলে সব পানি উপর দিকে উঠতে থাকে। সো গাইস, এখন ফাইনাল কনক্লুশনে আসি। প্রথমে একটা টিপস দিই, সেটা হচ্ছে কি আপনি যদি একেবারে নিউ রাইডার হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনি 30-35 কিলোমিটার রাইড করার ট্রাই করবেন না, এটা একদমই রিকমেন্ডেড থাকবে না। সো ফার্স্টলি এই সাইকেলটা কি 35 থেকে 40 কিলোমিটার রাইড করার জন্য রিকমেন্ডেড? অ্যান্সার হচ্ছে একেবারেই না, কারণ সাইকেলটির ওজন অনেক বেশি। এটি রাইড করার জন্য আপনার শরীরের প্রচুর পরিমাণের এনার্জির প্রয়োজন হবে। সেকেন্ডলি, এই সাইকেলটার যে অ্যাসিস্ট প্যাডেলটা রয়েছে এবং এটার যে 7টি গিয়ার রয়েছে, এই গিয়ারগুলো তেমন একটি প্রয়োজন নেই বা তেমন একটা হেল্পফুল না। এগুলো যখন আপনি প্যাডেল দিয়ে চালানোর চেষ্টা করবেন তখন এগুলো বেশি একটা কাজে আসবে না, আপনার শরীরের এনার্জি প্রচুর পরিমাণের খরচ হবে। থার্ডলি যেই কোশ্চেনটা, সেটা হচ্ছে গিয়ে এই সাইকেলটা কি ওভার প্রাইসড? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এই সাইকেলটা অ্যাকচুয়ালি ওভার প্রাইসড। আপনি 55,000 টাকা দিয়ে একটা ইলেকট্রিক সাইকেল কিনবেন, এটা নিয়ে আপনার অনেক চিন্তা ভাবনা করে তারপরে কেনা উচিত। প্লাস হচ্ছে আপনি আরো কিছু টাকা ভরলে একটা মোটরসাইকেল বা একটা স্কুটি কিনতে পারবেন। তবে জিনিসটা যদি আপনার শখের হয় তাহলে এখানে আমার মনে হয় না আমার আর কোনো রিকমেন্ডেশন বা কোনো কিছুর অ্যান্সার দেওয়ার প্রয়োজন রয়েছে। সর্বশেষ কথা হচ্ছে গিয়ে এই সাইকেলটা দেখি রেগুলার 30 থেকে 35 কিলোমিটার বা আমি যেমন রাইড করলাম 37 কিলোমিটার এরকম রাইড করা কি সম্ভব বা করা কি উচিত? আমার অ্যান্সার হচ্ছে অবশ্যই না, কারণ এই সাইকেলগুলো অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করা হয়নি যে আপনি রেগুলার এগুলো দিয়ে 35 কিলোমিটার 37 কিলোমিটার রাইড করবেন। প্লাস হচ্ছে আপনি রাইড করে কখনোই কমফোর্টেবল ফিল করবেন না। আপনার বিশেষ করে বসার যে সিটটা রয়েছে এখানে আপনি টানা 20-25 কিলোমিটার রাইড করলে আপনি একটা আনকমফোর্টেবল ফিল করে স্টার্ট করবেন। আর সাইকেলগুলো নর্মালি আপনি যদি ক্যাজুয়াল রাইড করেন, যে আপনি অফিসে যাচ্ছেন, কোথাও কাজে যাচ্ছেন, 10 থেকে 12 কিলোমিটার রেগুলার রাইড করবেন, দেন ইটস রিয়েলি গুড। বাট এর উপরে যদি যায় যে আপনার রেগুলারলি 20 থেকে 25 কিলোমিটার রাইড করা লাগবে, তাহলে আমি আপনাকে এই সাইকেলটা কখনোই রিকমেন্ড করবো না। আর আমাকে যদি আপনি প্রাইসের কথা জিজ্ঞাসা করেন, দেন আমি আপনাকে অ্যান্সার করবো যে এটা 35K থেকে 37K ডিজার্ভ করে, এর বেশি নয়।
সো দ্যাটস ইট গাইস, হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। আমিও আমার ফার্স্ট রাইড থেকে অনেক কিছু শিখতে পেরেছি। নেক্সট আরও অনেক রাইড করব, বাসায় এসেছি, নতুন নতুন সব কিছু সেট আপ করতেছি। সো আপনাদের সাথে আবার নেক্সট কোনো সাইকেল ব্লগ বা অন্য কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজেকে ঠিক রাখতে চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।